প্রদর্শন শুরু করছি ইস্পানি মির্জা শুভরাত্রি। আমরা গতকাল কথা বলেছিলাম ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে, আজকে আমরা কথা বলবো ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে। প্রদর্শক, আজকে এই অভিবাসন নীতি কথা বলবার জন্য অত্যন্ত উপযুক্ত দুজন অতিথি রয়েছেন। আমাদের সাথে একজন অতিথি রয়েছেন তারকা অতিথি, যিনি বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাদেশি মানুষের প্রত্যেকেরই পরিচিত। শুধু বাংলা নয়, আমি মনে করি পৃথিবীর অনেক দেশেরই মানুষের তিনি অত্যন্ত সুপরিচিত। তিনি আমেরিকায় বসবাস করেন, বাংলাদেশে আসছেন কয়েকদিনের জন্য। মিস্টার মঈন চৌধুরী, অ্যাটর্নি অ্যাট ল, অ্যাডমিটেড ইন দ্য ইউএস সুপ্রিম কোর্ট এবং চেয়ারপারসন ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে বলবো তারকা অতিথি আমাদের আজকের। ধন্যবাদ করুন ভাই, সুন্দর উপস্থাপনা করার জন্য। একই সাথে আমাদের সাথে রয়েছেন সাংবাদিক মাসুদ চৌধুরী, ডিপ্লোম্যাটিক করাপশন অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি এবং তিনি যুগান্তরের সম্মানিত চিফ রিপোর্টার রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা আগে বলেছিলাম যে আমরা ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে আমরা কথা বলবো। ট্রাম্প তার নির্বাচনের পূর্বে তিনি কিন্তু অভিবাসনের নানা বিষয়গুলো বলেছিলেন এবং পরবর্তীতে এসেও কিন্তু তা নিয়ে তিনি কাজ করা শুরু করেছিলেন। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। তিনি তার ঘোষণা অনুযায়ী কিন্তু অবৈধ অভিবাসীদেরকে আমেরিকা থেকে তারা বিতরণের জন্য নানা প্রক্রিয়া শুরু করেছে। আমরা দেখেছি অনেকে অত্যন্ত বেদনার সাথে বলতে হচ্ছে হাত করা পরেও কিন্তু সেখান থেকে বিদায় হতে হয়েছে। এর মধ্যে বাংলাদেশিরও কিন্তু সংখ্যামুক্ত নয়, তাদের মধ্যে সংখ্যা রয়েছে। বেশ কিছু বাংলাদেশিদেরকেও দেশে চলে আসতে হয়েছে, হয়তোবা অদূর ভবিষ্যতে তাদেরকেও হয়তোবা দেশে চলে আসতে হতে পারে। এই অবস্থায় ট্রাম্পের অভিবাসন নীতি যদি আমরা বলি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বলতে চাচ্ছি না এই কারণ ট্রাম্প ক্ষমতা আসার পরে এই নীতির পরিবর্তিত হয় এবং আমার কাছে মনে হয় যে এটি, আমি জানি না অন্যদের জন্য কী অবস্থা। বাংলাদেশি যারা ওখানে বসবাস করছেন, যারা এখনও ডকুমেন্টেশন করতে পারেনি, আনডকুমেন্টেড রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা হতাশা এবং আতঙ্কের। আপনি বিষয়টা কীভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি আপনার শোর মাধ্যমে আপনার যারা দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর একটা শো আপনি করেন, সবসময় এটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করি, এত সুন্দর আলোচনা করেন। তো আজকের যে বিষয়টা যে ট্রাম্প নীতি, আপনারা জানেন একটা সরকার যখন পরিবর্তন হয় অনেক কিছু তার সাথে পরিবর্তন হয়, বিশ্বের সব দেশে। এই বছর ট্রাম্প যে ক্ষমতায় নিল জানুয়ারির 20 তারিখে, গত নির্বাচনে ট্রাম্প যখন জয়ী হলো নভেম্বরে, সে কিন্তু এই প্রতিশ্রুতি নিয়ে নির্বাচিত হয়েছিল। তার মানে জনগণ তাকে ভোট দিয়েছে এই সব বিষয় কার্যকর করার জন্য। পপুলার ভোটে সে ভোটে জয়ী হয়েছে। সো তার নির্বাচনী প্রতিশ্রুতি সে পূর্ণ করার চেষ্টা করছে। এই পূর্ণতার মধ্যে স্যার একটা কথা ছিল যে অবৈধ অভিবাসীদেরকে সে খুব সিরিয়াসভাবে দেখবে কীভাবে সরানো যায়। অভিবাসীর কিন্তু বৈধ অবৈধ দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে যারা নাগরিক হয়ে গেছে তাদের কোনো ভয়ের কারণ নাই, যারা গ্রিন কার্ড আছে বৈধভাবে গ্রিন কার্ড পেয়েছে তাদের ভয়ের কোনো কারণ নাই। দুইটা শ্রেণীর ভয়ের কারণ, যারা হয়তো কোনো সময় কেস করেছিল, মামলা করেছিল, কোর্টে গিয়েছে, কোর্টের মাধ্যমে তার মামলাটা খারিজ হয়ে গেছে, সে হয়তো আপিল করে নাই বা আপিলের সময় তার শেষ, তো তার হচ্ছে এটাকে বলে অর্ডার অফ ডিপোর্টেশন, রিমুভাল অর্ডার হয়ে গেছে। জাজ বলছে যে মিস্টার XYZ তুমি এই তারিখের ভিতরে দেশ থেকে চলে যাবে। সে যায় নাই, সে রয়ে গেল। সে কিন্তু সরকার এখন চাইলে তাকে যখনই সে ধরা পড়ে তাকে কিন্তু সরকার গ্রেফতার করার পরে তাকে আর কোনো সুযোগ দেওয়ার নাই যে দিতে হবে, বাধ্যতামূলক নাই, কারণ সে তো সর্বোচ্চ আদালত থেকে তার বহিষ্কারাদেশ আছে। এই ক্ষেত্রে তাকে ডিটেনশনে রেখে দেশে পাঠিয়ে দেবে। আর যারা ধরেন কোনো কিছুই করে নাই, এই দেশে ট্যুরিস্ট ভিসায় গেল অথবা বর্ডার ক্রস করে গেল, তার হয়তো সরকারি নথিতে নাম গন্ধ কিছুই নাই, তাদেরকে বলে আনডকুমেন্টেড। তারা যাকে সার্টেন টাইম ল হচ্ছে যেই তারিখ পর্যন্ত সে অভিবাসী মানে বৈধ ছিল, এরপর থেকে যদি একদিন অবৈধ থাকে সে কিন্তু অ্যারেস্ট হতে পারে। সো এই বিষয়টা এখন অনেকেই শঙ্কিত। আমরা বাংলাদেশের সংখ্যা আমি আর বলতে পারবো না কতজন, কেউ বলতে পারবো না, কারণ এটা কোনো সংখ্যা হয় না যেহেতু ডকুমেন্টেড না। সো এই সংখ্যাটার কারণে তারা সবাই এখন শঙ্কিত। তারা এখন অনেকে চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্ন কিছু ফাইল করা, তারা অ্যাটর্নির সাথে যোগাযোগ করছে। এই ক্ষেত্রে হয়তো স্পেসিফিক পরামর্শ দেওয়া সম্ভব হবে না লাইভ প্রোগ্রামে এসে। তো তাদের উচিত হবে, যদি তারা মনে করে তাদের কোনো অপশন আছে কিনা, তারা হয়তো অ্যাটর্নির সাথে কথা বলতে পারে। আর একটা শ্রেণী আছে যাদের কেস কোর্টে পেন্ডিং আছে। ধরেন আপনি যে কোনো কেসে আপনি হারলেন, তারপরে রেফার করলো কোর্টে এন্ট্রি নোটিস টু অ্যাপিয়ার দেওয়া হয়। কোর্টে যাওয়ার পরে
পেন্ডিং আছে কেসটা। পেন্ডিং থাকা মানে সে একটা স্ট্যাটাসে আছে যে হোল্ডিং, সে হয়তো তার কেস শুনবে, শুনানির অপেক্ষা করতে হবে, যদি শুনানিতে তার অ্যাপ্রুভাল হতে পারে অথবা এটা তার ডিনাই হতে পারে। ডিনাই হলে তাকে আপিলের সুযোগ দেওয়া হবে। এটা আপিল পর্যন্ত সর্বোচ্চ আদালত পর্যন্ত আপিল করা যায়, কিন্তু আপিলে তো গ্রাউন্ড থাকতে, যেন আমরা সবসময় বলি ইমিগ্রেশনে রং হেল্প অলওয়েজ হার্ট। অনেকে এমন এমন কাজ করেছে, হয়তো নাম পরিবর্তন করেছে একবার দুইবার, মিস্টার ইসলাম দেওয়া সে কারো বুদ্ধি পাইছে আমি মিস্টার আহমেদ হয়ে যাব, এইগুলা কিন্তু আর এখন সুযোগ দিচ্ছে না। আর ট্রাম্প প্রশাসন যে নীতিগুলো চালু করেছে এখন, তারা অনেক স্ক্রুটিনি করবে। আগে সেই ডকুমেন্ট অনেকে জমা দিয়েছে, এই ডকুমেন্টগুলো তারা এখন আরও সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করবে সঠিক ছিল কি না। কারণ আপনারা জানেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে অনেক ডকুমেন্টই অনেকভাবে তৈরি করা যায়। সো অনেকের এমনও আছে এখন বর্তমানে তাদের অ্যাসাইলাম কেস হয়তো অ্যাপ্রুভ হয়ে গেছিলো, গ্রিন কার্ডের জন্য পেন্ডিং আছে, বলছে এটা হোল্ড করো, আমরা দেখি যে ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। ওই সব লোক আসলে তাদের একটু ভয়ের কারণ। যদি আমরা সবসময় বলি ইমিগ্রেশন বা আমেরিকার যে কোনো আইনে আমরা আইন ফলো করব, এবং সরকার যখন পরিবর্তন হয় আইন পরিবর্তন হতে পারে, কিন্তু এই আইন এই দেশের যখন যে আইন বিদ্যমান থাকে এই আইনটা আপনারা যে কোনো দেশে আপনি মানতে আমরা বাধ্য। জি, তাহলে একটা বিষয় আমরা যারা বাংলাদেশি সহ অন্যান্যরা যারা আছেন তাদের কাছে যেটি আমরা বলতে পারি সেটা হচ্ছে নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ এগুলি কোনোভাবে আর পরিবর্তন করে টোরে নাম ছোট করে বড় করে সেগুলি করবার যোগ্য নাই, মোটেই নাই। যারা করেছে তারা বিপদে পড়েছে। বা সার্টিফিকেট জালিয়াতি করা বা পাসপোর্ট পরিবর্তন করে নতুন পাসপোর্ট নেওয়া, কারণ এখন তো পাসপোর্টও কিন্তু বাংলাদেশ থেকে সেখানে আপনার মাধ্যমে বলতে চাচ্ছে, আপনাদের ইমিগ্রেশন নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেন, অনেকে দেখা যায় যে মনে করে একটা নাম পরিবর্তন, আমি আপনার থেকে কিরণ চৌধুরী থেকে হয়ে গেলাম মঈন চৌধুরী, এটা মনে ইজি। এটা কিন্তু সম্ভব যদি সে বৈধ ভাবে করে, কোর্টের মাধ্যমে যেই দেশে যে আইন সেই দেশে আইন অনুযায়ী করলে এটা কিন্তু বৈধ। কিন্তু আপনি হঠাৎ করে কিরণ চৌধুরী থেকে মঈন চৌধুরী হয়ে গেলেন, এটা কিন্তু ক্রাইম। সেই জিনিসটা বুঝেই না যে কোনটা অন্যায় কোনটা ক্রাইম, এটা মানুষ বুঝে না, যার তার পরামর্শ নেয়। সো এই জিনিসগুলো আমরা সবসময় বলি সত্যের উপরে থাকলে আপনি তার কেস হারেন না, আপিল করা যায়, কিন্তু আপনি মিথ্যা তথ্য দিলে আপনি তো বলার, আপনি কে বলবেন, আপনি কে, আজকে বললেন মিস্টার এক্স, কালকে বললেন ওয়াই, আপনি নির্ধারণ করেন আপনি কে। সেই জিনিসগুলো খুব কঠিন হয় রিপ্রেজেন্ট করা আমাদের জন্য। জি, আমি একটা বিষয় আপনার কথার থেকেই বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে যারা অলরেডি ডিপোর্টেড হয়ে গিয়েছে এবং তারা আমেরিকায় অবস্থান করছেন তাদের জন্য আসলে খুব দুশ্চিন্তার কারণ। এখন যিনি ডিপোর্টেড হয়ে গিয়েছেন এবং আমেরিকার আইন অনুযায়ী তাকে ফিরে আসতে হবে, তিনি আইনি কি সহযোগিতা পারে? আপনি বললেন যে এটি যেহেতু আইনের ব্যাপার আপনি বলছেন না, কিন্তু তার জন্য কোনো ছোট্ট টিপস দেওয়া যায়। তাদের হচ্ছে কি একটা অপশন থাকে, মোশন টু রিওপেন। বাংলাদেশের দর্শকরা তো বুঝবে না, কিন্তু আমেরিকা যারা দেখছে আপনার প্রোগ্রাম তারা বুঝবে, তারা এটা এক্সপার্ট হয়ে গেছে, শুনতে আমাদের কাছে শুনতে হচ্ছে। মোশন টু রিওপেন একটা সুযোগ থাকতে পারে অনলি যদি তার কোনো সিটিজেন, ইমিডিয়েট রিলেটিভ, যে সিটিজেন ছেলে অথবা সিটিজেন মেয়ে থাকে অথবা সিটিজেন স্বামী বা স্ত্রী থাকে, আর কে কিন্তু তার ইমিডিয়েট রিলেটিভ না। ইমিডিয়েট বলতে এটাই বলে স্বামী, স্ত্রী এবং সন্তানদেরকে ইমিডিয়েট রিলেটিভ বোঝা যায়। এদের কেউ যদি সিটিজেন থাকে আর সে যদি আগে যে ডিপোর্ট হয়েছিল যদি অপরাধ করে থাকে, এটার সুযোগ নাই। কন্ডিশন কয়েকটা বলতেছি। প্রথমত তার বৈধ যে থাকতে হবে, রিলেটিভ থাকতে হবে, ইমিডিয়েট রিলেটিভ যারা সিটিজেন, যদি না থাকে ক্লোজ, আর কোনো সুযোগ নাই। আবার যদি কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়, মনে করেন আপনি একটা দেশের সরকারের বিরুদ্ধে রাজ্য আশ্রয় করলেন, ওই দেশের পুরাটা সরকার উলটপালট হয়, আপনি যেই কাহিনী দেখেছিলেন কাহিনীর পুরাটা উলটপালট হয়ে গেছে, আপনার যাওয়াটা এখন নিরাপদ না, আগের থেকে চেঞ্জ, ওইটা সুযোগ না দিতে পারে। কিন্তু এটা সরকার এখন এই ক্ষেত্রে আর খুব একটা শিথিল না। আর অনেকে ভাববে তারটা আপিল করা, এইটা করা মানে সে জানাই দিল কোথায় আছে, কেমন আছে, তখন তাকে সুন্দরভাবে পিক আপ করতে পারে আর কি। জি, একেবারে শেষ, আমরা আপনার কাছে আবার আসবো। তবে আরেকটা জিনিস জানতে চাই, যিনি মনে করেন ডিপোর্টেড হয়েছেন, তিনি তো এখন মানবত জীবনযাপন করছেন, বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তিনি কি নিজেই আইনের কাছে ধরা দেওয়া উচিত, না তার করণীয় কি, তার এখন কি করণীয় হতে পারে? সরকার চাচ্ছে যদি কেউ সেলফ ডিপোর্ট করতে চায়, ধরেন মিস্টার
এক্স যদি তার ডিপোর্টেশন, সে যদি দেশের স্বেচ্ছায় চলে আসতে চায়, সরকার তাকে কোনো ধরনের আসতে কোনো বাধা নাই, ঢোকার সময় ইন্সপেকশন, আসার সময় কোনো ইন্সপেকশন করে না। সো যদি সে তার যে দেশে ফেরত যাবে সে দেশের পাসপোর্ট সে যদি পায়, সে চলে আসতে পারে। আর যদি সরকার তাকে তাকে যদি অ্যারেস্ট করে, তখন তাকে ডিটেনশনে নিয়ে যাবে। এটা একটা বাড়তি হ্যাসেল। আচ্ছা, এই রিস্ক নিয়েই যারা আছে, তাই রিস্ক নিয়েই আছে। তারা অনেকে হয়তো ভয়ে কাজে যাচ্ছে না, কিন্তু আমি আর সবসময় বলি, যার কপাল খারাপ তাকেই ধরে। কারণ 1000 লোকে আমরা যখন ল প্র্যাকটিসে ক্রিমিনাল ডিফেন্সে কেস করি, যখন 1000 লোকে ড্রাইভিং করলে এর মধ্যে একজন ধরা পড়ে, বাকি 1099 জন পার হয়ে যাচ্ছে, তারা কিন্তু কেউ, পুলিশ তাকে কোয়েশ্চেন করে না। এখন সরকার কীভাবে অনেককে ধরবে, কারণ আপনারা দেখছেন ধরছে। সো ওইটার মধ্যে সে পড়ে গেলে কিছু করার নাই। সো তার রিস্ক থেকে গেল। তো অ্যাজ অ্যান অ্যাটর্নি আমি বলবো, যদি তার কোনো অপশন না থাকে, ভ্যালিড অপশন না থাকে, হি অর শি শুড লিভ দ্য কান্ট্রি। তিনি যখন সেই দেশ থেকে চলে আসলেন, ধরি আমরা কোনো বাংলাদেশি, তিনি কি আবার আমেরিকান এমবেসিতে অ্যাপ্লাই করে ভিসা পাওয়ার সুযোগ থাকবে কিনা? অবশ্যই থাকবে, যদি তে ওয়েভার করতে পারে। তার ইমিডিয়েটলি তার কোনো একটা অ্যাপ্লিকেশন করতে হবে কেউ, তার যে ইমিডিয়েট রিলেটিভ থাকে এই দেশে, ছেলে মেয়ে অথবা স্বামী স্ত্রীকেও, তখন সে আবার অ্যাপ্লাই করতে পারবে। ওইটা আবার ওয়েভার দিতে হবে। আসার পরে আবারও বলছি, অনেকেদের 2বার তার ডিপোর্টেশন আছে, তারা কোন নামে নেবেন আপনি? দেন উই হ্যাভ টু ফাইল দ্য ওয়েভার ফাইল করে যদি অ্যাটর্নি জেনারেল যদি অ্যাপ্রুভ করে, তখন তাকে আবার ভিসা ইস্যু করতে হবে। এটা সরকারের হাতে সুযোগ আছে আপনার ওয়েভার ফাইল করার, কিন্তু কতটুকু কার্যকর ডিপেন্ড করবে অপরাধের মাত্রাটা কতটুকু ছিল। নিশ্চয়ই। অ্যাটর্নি মঈন চৌধুরী, আসবো আমি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব মাসুদ করিম আপনার কাছে আসছি। আপনারা তো এই কূটনীতিক সাংবাদিক হিসাবে আপনারা অনেক কাজ করেন, অনেক কিছু জানেন। মার্কিন শুল্ক নীতি সারা বিশ্বে ঝড় তুলেছে এবং সেই ঝড়ে কিন্তু বাংলাদেশও আক্রান্ত হতে যাচ্ছে। হয়তো কিছুটা স্বস্তি, আবার অল্প দিনের মধ্যে সে অস্বস্তি শুরু হয়ে যায় কিনা। মার্কিন ভিসা নীতি, যেটা বিশেষ করে ট্রাম্পের যে ভিসা নীতি, সেই ভিসা নীতি কিন্তু আমাদের বাংলাদেশের যারা সেখানে অবস্থান করছেন, তাদের মধ্যে যারা এখন ডকুমেন্টেড হয় নাই, তারা কিন্তু একটু অস্থির অবস্থায় আছেন। কিন্তু আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই, সেখানে কিন্তু এখন কাজ করবার জন্য লোকের কিন্তু একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যেটি অ্যাটর্নি মঈন চৌধুরী বললেন যে তারা কাজে যাচ্ছে না, কোথাও না কোথাও হয়তো বা কিছুদিনের জন্য অবস্থান করছেন। তো কাজের লোক পাওয়া যাচ্ছে না, তাদেরকে বৈধ প্রক্রিয়া তারা বৈধ হতে পারছে না। ট্রাম্পের এই অভিবাসন নীতিটাকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। এই ব্যাপারে যে অভিবাসনের যে বিষয়, আইন কানুন, এই সম্পর্কে অ্যাটর্নি মঈন চৌধুরী ভাই, উনি দীর্ঘদিন অভিজ্ঞ লোক, উনি ডিটেল আমাদের বললেন। আমি এত ওই আইনের দিকে যাব না। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটা হলো একটা অভিবাসীদের দেশ। এখানে যারা আছে সবাই কোনো না কোনো সময় অভিবাসী হয়ে এসেছেন, হয়তো কেউ আগে এসেছেন, কেউ পরে এসেছেন। এখন এই দেশের মধ্যে অবস্থাটা এরকম হয়েছে যে যত কয়েকশো বছরের যে এই যে বাইপার্টিজান সিস্টেমটা আসছে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, এখানে পলিটিক্যাল অ্যানালাইসিস করলে আপনি দেখবেন যে ডেমোক্র্যাটরা, রিসেন্ট অভিবাসীরা ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকছে। এই জিনিসটা আবার যারা দীর্ঘদিনের পুরনো অভিবাসী, তারা এটা আবার পছন্দ করছে না, এবং মানে ওই নতুন অভিবাসী থেকে ওয়েলকাম করছে না খুব বেশি। এটা কিন্তু আমাদের দেশের লোকজন আছে, মানে আমেরিকাতে বসবাসকারী বাংলাদেশিরাই বলবো, সব দেশের যারা আছে, মানে যারা পুরাতন আমেরিকান হয়ে গেছে, তারা কিন্তু নতুনদেরকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। কারণ হচ্ছে যারা যাচ্ছে, তারা গিয়েই পাবলিক বেনিফিট, সরকারি বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। আর পুরানরা মনে করে তাদের ট্যাক্স পেয়ার, মানে আপনি ট্যাক্স দিচ্ছেন, কষ্ট করে কাজ করছেন, আপনার ট্যাক্সের টাকা আরেকজন চলতেছে, তারা কাজও করার বেনিফিট নিচ্ছে। ওই কারণে এইবার ডোনাল্ড ট্রাম্পের আসাটা ইজি হয়েছে। খুবই ভ্যালিড বিষয়, উনি জিনিসটা একটু ভালো এক্সপ্লেন করলেন। আমি যেটা বলতে চাচ্ছি যে এই কারণে নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্প এটা বলেছেন যে ওনারা অভিবাসনের ব্যাপারে টাফ হবেন, যেটা ওই দেশে খুব পপুলারিটি পেয়েছিল। তো সেটা এরপরে যিনি নির্বাচিত হওয়ার পরে এটা খুবই স্বাভাবিক যে উনি এই ব্যাপারে যথেষ্ট কড়াকড়ি করেছেন। এখন একটা নিয়ম তিনি করেছেন যে যারা এখানে মানে আছে, মানে যাদের মেয়াদ ভিসার শেষ হয়ে গেল, তারা 30 দিনের মধ্যেই তাদেরকে একটা
নিবন্ধন, মানে বায়োমেট্রিক নিবন্ধন, আমরা যেরকম রোহিঙ্গাদের জন্য করেছি বা বাংলাদেশ থেকে বিদেশে যেতে চাই, এরকম একটা বায়োমেট্রিক সিস্টেমে এই নিবন্ধনের আওতায় যেতে হবে। যারা মানে নতুন গেছে, যারা ওখানে আছেন তাদেরকেও, যারা লিগ্যাল স্ট্যাটাসে নাই তাদেরকেও এই নিবন্ধনের মধ্যে আসতে হবে। এখন তাদেরকে বিতরণ করবে কি না করবে সেই সিদ্ধান্তটা, এটা নিবন্ধনের সিদ্ধান্তটার দিকে ওরা গুরুত্ব দিচ্ছেন। এখন ধারণা করা হচ্ছে যে তাদেরকে হয়তো পর্যায়ক্রমে একটা হবে। আরেকটা হলো যে যারা ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে, যেটা মঈন ভাই বললেন, যে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। এবং সবচেয়ে রিসেন্ট, মানে আমাদের এখানে সবচেয়ে আলোচিত হলো যে ইন্ডিয়ান সিটিজেন্স যারা, তাদেরকে অত্যন্ত অমানবিকভাবে, বিশেষ করে হাত পা বেঁধে, এবং আপনারা জানেন যে ওরা এই সমস্ত সামরিক বিমানের মাধ্যমে ডেপোর্ট করে, যেখানে কোনো সিট নাই, কিন্তু আমরা যেরকম কমার্শিয়াল এতে যাই সেখানে। সুতরাং এটা ইন্ডিয়াতে খুব রিয়েক্ট হয়েছে এবং ইনসাল্টিং। তো এখানে যখন আমাদের কথাটা আসলো যে আমাদের বাংলাদেশি মনে হয় 1000 খানেক আছে এইরকম ডেপুটেশন অর্ডার, 8,000-এর উপরে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে 1000 খানেক, এখানে মিটিং একটা যেটা হয়েছে আমি সেটা বলতেছি, 8000 বা 1000 যেটা যাই আছে, এটার সংখ্যা বলা মুশকিল। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং হয়েছে ইন্ডিয়ান এই দৃশ্যটা দেখার পরে। তো ওনারা এখানে আমেরিকান গভর্নমেন্টের সাথে যোগাযোগ করেছেন এবং বলছেন যে আমরা যদি কেউ ডিপোর্টেশন অর্ডারের মধ্যে কোনো বাংলাদেশি থাকে এবং সেটা যদি ওনারা ফেরত পাঠান, আমরা উইল অ্যাকসেপ্ট, কিন্তু আমাদেরকে সম্মানের সাথে পাঠাইতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে এটা অনুরোধ করছেন, ওনারা এটা অ্যাকসেপ্ট করছেন। এবং শুনছি যে ওনারা কমার্শিয়াল ফ্লাইটে 2-4 করেই পাঠাচ্ছে, সেটা একটা সম্মান, সেটা ওনারাও অ্যাকসেপ্ট করছে যে আমরা উই আর অ্যাকসেপ্ট। আর হলো যে এটা বেসিক্যালি টার্গেট, আমি যেটা মনে করি, ভালো বলতে পারেন, ওখানে থাকেন যে বর্ডারিং কান্ট্রি, বিশেষ করে মেক্সিকো কিংবা যে মানে টেক্সাসের অপর দিক দিয়ে যেগুলি আছে, ওখান থেকে স্রোতের মতো আসছে। আমি যেটা শুনছি যে 1,30,00,000-এর মতো, বিশেষ করে লাতিন এবং অন্যান্য দেশ, হ্যাঁ, প্রতিনিয়ত আসতেছিল, যে কারণে আমরা ইলিগাল আছে এবং সেটা একটা এক্সট্রা চাপ, সেটা ওখানকার লোকজন এটা ভালোভাবে নিচ্ছে না। তো এই সমস্ত কারণে তাদেরকে ফেরাচ্ছে। তবে এটা ঠিক যে ট্রাম্প প্রশাসন হোক বা যে প্রশাসনই হোক, আমেরিকা হোক বা অন্য যে কোনো দেশই হোক, যদি কেউ কোনো দেশে অবৈধভাবে যায়, তাহলে তাকে বিতরণ করা বা তাকে রাখা না রাখাটাই সরকারের ইচ্ছা। তুমি ইচ্ছা করলে বের করতে পারো, এটা লিগেলি কোনো সমস্যা নেই। সেই কারণে আমি যেটা ব্যক্তিগতভাবে বলবো যে বাংলাদেশ তো এনে মেজর খুব একটা বড় অভিবাসী ওখানে যে পাঠাচ্ছে এমন তো না, কিন্তু যাই যাচ্ছে, একজনও যদি যায়, সেটা যদি, আমি যেটা বলবো যে সেটা আমাদের পরামর্শ থাকবে যে বৈধ পথে যান। একটা দেশে, যে কোনো দেশে, আমেরিকায় হোক আর যে কোনো দেশে যাওয়ার একটা বৈধ উপায় আছে। এখন দেখা যাচ্ছে যে প্রচুর টাকা, 20-30 লাখ টাকা নাকি খরচ করে একজন, আমি জানি, উনি ভালো বলতে পারবেন। এবং ওনারা ওই মেক্সিকো আর কোথায় কোথায় বিভিন্নভাবে যায়, বিভিন্ন রাস্তা ঘুরে টুরে যায়, ওখানে গিয়ে এখন অবৈধ হয়ে যায়। তো আমি বলবো যে এই সমস্ত পথ পরিহার করে, এটা সিকিউর পথ না, আপনি নিজের জীবনও ডেঞ্জারের মধ্যে ফেলছেন এবং অর্থ করিও যাচ্ছে, আপনার পরিবারের জন্য এটা খুব সুখকর না। সুতরাং সবচেয়ে বেস্ট হইল যে ওই অবৈধ পন্থায় না যাওয়া আমেরিকায় অথবা যে কোনো দেশে। এবং আমেরিকার যে পদ্ধতিটা তারা গ্রহণ করছে, এটা তার ন্যাশনাল সিকিউরিটির জন্য করার সুযোগ, মানে অধিকার আছে, যেহেতু তারা এখানে তালিকাভুক্ত করে একটা, মানে তার দেশে নাগরিকদের স্টেটাসটা কি সেটা তার, যেমন যারা গ্রিন কার্ড পেয়েছে বা তারা রেসিডেন্ট পারমিট পেয়েছে, সেম থিং, তো তাদেরটা তো নিবন্ধিত অলরেডি আছে সরকারের কাছে। যে লোকটা অবৈধভাবে আছে তার কোনো নিবন্ধন তালিকা নাই, সেটা সে করার মতো তার রাইট আছে, সেটাই সে ট্রাম্প প্রশাসন করছে এবং এটা তার নির্বাচনী অঙ্গীকারও ছিল। আর সেকেন্ড যে কথাটা আমি বলবো যে এখানে যারা বেকায়দায় আছে, বিশেষ করে একটা প্যানিক বেশি এখনো, যে খুব যে বেশি মানে
ধর পাকড় করে একটা হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে আতঙ্কটা বেশি কাজ করছে। আমি যেটা শুনছি যে ওখানে যাদের পেন্ডিং কেস আছে কিংবা মোস্ট অফ দ্য কেসেসে দেখা যাচ্ছে অনেকেই তাদের নাম টাম ফল্ট করছে, কিংবা তারা অবৈধ যখন হয় তখন একটার পর একটা ইলিগাল কাজ কারবার করে, যেখানে এটাকে একটা অপরাধের পর্যায়ে পড়ে যায়। অনেক সময় যেন সে বৈধ পথেই গেছে, কিন্তু টাইম শেষ, ভিসার মেয়াদ শেষ, সে এমন সব পন্থা অবলম্বন করছে যেটা দ্বারা অবৈধ হয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়ে যারা আছে তারা কেউ কেউ মামলা করছে, পেন্ডিং আছে, এরাও কিন্তু ভয়ের মধ্যে আছে। আমাদের পরিচিত অনেকেই আছে যে যাদের জিনিসটা সেটেল হয় নাই, তাদের জিনিসটা অবশ্যই কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু তাদের মধ্যেও একটা আতঙ্ক কাজ করছে, ভয় কাজ করছে। তো এটার সবচেয়ে বড় সমাধান হইল বৈধতার পথে হাঁটা। জি, আমি একটা ছোট্ট উত্তর নিয়ে আপনার কাছে বিরতিতে চলে যাব। সেটি যেটি বলা হলো যে বৈধভাবে গেল কিন্তু কোনো কারণে তার মেয়াদ পার হয়ে গিয়েছে, বা স্টুডেন্ট ভিসা ছিল, স্টুডেন্ট ভিসা থেকে সে অন্য ভিসায় কনভার্ট হওয়ার আগে সে কাজে ঢুকে গিয়েছে, মেয়াদ পার হয়ে গেছে। যারা এইরকম ফ্লাইটে গিয়েছে বা অন্য কোনোভাবে গিয়েছে, সেখানে কি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার কোনো সুযোগ আছে কিনা, যেটি যদি সে করে থাকে তাহলে তার জন্য চ্যালেঞ্জ হবে কিনা? ধন্যবাদ করুন ভাই। রাজনৈতিক আশ্রয় হচ্ছে একটা মানবিক অধিকার, কারণ যদি সে তার নিজ দেশে অথবা যেই দেশে সে নাগরিকত্ব অর্জন করেছে সেই দেশে যদি সে ফেরত যেতে সংকোচ বোধ করে, তার যদি কোনো রকম নির্যাতনের শিকার, পাস্ট পারসিকিউশন, প্রেজেন্ট পারসিকিউশন, ফিউচার পারসিকিউশন সম্ভাবনা থাকে, তখন সে আমেরিকার মতো দেশে মানবাধিকার যে দেশে নিশ্চিত করে আমরা রাজনৈতিক আশ্রয় পাওয়াটা তার একটা মানবিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে এটা পড়ে, সে করতে পারে। কিন্তু করতে বাধা নাই, কিন্তু যার যখন কেসটা শুনবে তখন যাচাই বাছাই করবে আসলেই তার যে ক্লেমটা, সে যে বলল তার দেশে তার সমস্যা অথবা তাকে মারে ধরে, এইটা কতটুকু সত্য। যে যার যদি আজকে প্রমাণ করা যায় ওই সাবস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে তার টেস্টিমনি এবং সাপোর্টিং ডকুমেন্টস, টেস্টিমনিটা খুব ইম্পর্টেন্ট, আপনি কি বললেন এবং বলার সাথে কাগজ যা সাবমিট করলেন মিল আছে কিনা, এবং যার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে সরকারের স্ট্যাটাসটা কি। আমেরিকা কিন্তু প্রতিটা দেশের, বিশ্বের প্রতিটা দেশের কান্ট্রি রিপোর্ট প্রোফাইল তৈরি করে প্রতি বছরে। এভরি ইয়ার আমেরিকা হ্যাজ ডান এভরি ইয়ার ফর এভরি সিঙ্গেল কান্ট্রি। ওই দেশের মানবাধিকার কতটুকু লঙ্ঘিত হচ্ছে, কোন সংস্থা কতটুকু দায়িত্ব পালন করছে, কোন জায়গায় কতটুকু দুর্নীতি হচ্ছে, সব কিন্তু লেখা থাকে এখানে। ওইটার উপর ভিত্তি করে তার ক্লেম যদি সঠিক হয় সে রাজনৈতিক আশ্রয় গ্র্যান্টেড হতে পারে, এটা তার বৈধতা। কিন্তু অনেকেই দেখা যায় যে প্রেক্ষাপটে বলে আপনার এখানে বসাতে সুবিধা, অনেক সময় তো কথা বলতে হবে, একটু ব্যাখ্যা করেই বলি, বিরতিতে দূরে গেলে দেরি তুলে সমস্যা নাই। সো অনেকে মনে করেন বর্তমানে আওয়ামী লীগ সরকার নাই, তাই এখন ইউনিস গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব, বাংলাদেশ ইজ লাইক নাও হ্যাভেন। আমাদের ইমিগ্রেশনের ভাষায় আমরা মনে করি বাংলাদেশ এখন হ্যাভেন, এখানে কোনো সমস্যা হওয়ার কথাই না। এখন যেই ভদ্রলোক ধরেন আজকে থেকে 8 মাস আগে বা 5 বছর আগে সে বলেছিল যে শেখ হাসিনার সরকার তাকে গেলেই শুলিতে চড়াবে, তাকে গুম করে ফেলবে, এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে যাবে, এখন তার অবস্থাটা চিন্তা করুন। এখন তো তারা এই পারসিকিউশন নাই, কারণ শেখ হাসিনাই পলাতক, সে কাকে পলাবে? সো যেই কারণে এইসব কেসগুলো এখন একটু হালকা হয়ে যাচ্ছে, এই কারণ যেহেতু তার অ্যাসাইলামের প্রথম শর্ত হচ্ছে পাস্ট পারসিকিউশন, অতীতে আপনার সাথে ঘটনা ঘটেছে, বর্তমানে ঘটছে, ভবিষ্যতে। তার মানে তারা বলবে যে যেহেতু শেখ হাসিনা পালিয়েছে তুমি তোমার দেশে এখন যাও, দেশে এখন যাও, তোমার তো বাধা নাই। কিন্তু আর আবার তারা ইউনুস সরকারকে যেই সব ডকুমেন্ট আপনার 5 আগস্টের পরে ইউনুস আমাদের উই আর প্রাউড অফ হিম, হি ইজ দ্য লিজেন্ডারি আমাদের কান্ট্রির জন্য আমরা উই আর ব্লেসড দ্যাট ডক্টর ইউনুস ক্ষমতা নিয়েছেন, তার কারণে দেশটা বহির্বিশ্বে আরো দ্বার উন্মুক্ত হলো। কিন্তু যারাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে তারাই এখন পড়ছে বিপদে, তাদের এই সরকার তো আর নাই। তো তাদের তো এমন ইমিগ্রেশন কিন্তু ডক্টর ইউনূসের সময় যতগুলো প্রোফাইল তৈরি করেছে যে শেখ হাসিনা আউট, যে শেখ মুজিবের মাথার উপরে পেশাব করতেছে, ওগুলা কিন্তু স্টেট ডিপার্টমেন্ট এবং আমেরিকান মানে সরকার তারা কিন্তু এগুলো কালেক্ট করছে। এগুলা সব ইংলিশ মিডিয়া থেকে বাংলা মিডিয়াতে কালেক্ট করা হয়েছে। ওগুলো তারা আমাদেরকে প্রোফাইল পাঠায় যে কাউন্সিলর, সরকারি কাউন্সিলর, যে এই হলো বাংলাদেশের অবস্থা, এখন শেখ হাসিনা নাই, তো তুমি কার বিরুদ্ধে কমপ্লেন করতেছো? ডিজি হারুনের বিরুদ্ধে কমপ্লেন, হারুন
তো নাই, সেই পলাতক। ব্যানার্জির বিরুদ্ধে কমপ্লেন ব্যানার্জি নাই। জিনিসটা এই ক্ষেত্রে তারাই পড়ছে সমস্যার মধ্যে, তাদের এখন অনেক চিন্তা। তাদের উচিত হবে যে লয়ার কাছে তারা ছিল তাদের লয়ারের সাথে নতুন লয়ার তারা হায়ার করতে পারে, বুঝার জন্য তার প্রেক্ষিতটা কি হতে পারে। ইউ ক্যান নট চেঞ্জ ইউর স্টেটমেন্ট র্যাপিডলি। আপনি যদি একটা বলে থাকেন এফিডেভিট করে যে আমাকে শেখ হাসিনাই হুমকি দিয়েছিল অথবা আমার শামীম ওসমান মারতে চেষ্টা করেছিল, এখন শামীম ওসমান সে পলাতক, তা আপনি তো বলতে পারেন শামীম ওসমানের জায়গায় আবার তার ছোট ভাই সেও তো পলাতক। তো এগুলো এখন খুব কমপ্লিকেশন। এই যে সব মিলিয়ে বাংলাদেশিদের উপরে কিন্তু একটা বিশাল শ্রেণী তারা আসলে কিন্তু শঙ্কার মধ্যে আছে। উই ফিল ব্যাড ফর দেম, কিন্তু তাদের উচিত হবে তারা সঠিক জায়গায় যাওয়া, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং তারা একটু সতর্কতার সাথে। আরেকটা ল আপনাকে ব্যাখ্যা করতে চাই, এটা সবার জন্য খুবই খারাপ হয়েছে, মানে এটা ইমিগ্রান্টদের জন্য। লেকেন্স রাইলি অ্যাক্ট, একটা মেক্সিকান অন্য দেশের আর কি স্প্যানিশ একটা লোক একটা মার্ডার করেছিল, ওই লেকেন্স রাইলিকে, ওই লেকেন্স রাইলির নামে একটা অ্যাক্ট হয়েছে। এখানে ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, বোথ পার্টি বাইপার্টিজান বিলে সাইন করার অ্যাক্টটা করেছে। এই অ্যাক্টের মূল কথা হলো যারাই এখানে আনডকুমেন্টেড বা ডকুমেন্টেড, যারা বৈধ না, মানে বৈধ বলতে সিটিজেন না বা গ্রিন কার্ডকে তারা এখানে আনে নাই, যারাই ওই সমস্ত কেস পেন্ডিং বা কিছু আছে, তারা যদি এই ছোটো কোনো ক্রাইমও জড়িত হয়, স্টুডেন্ট ভিসা আছে অথবা কেস পেন্ডিং, তারা কিন্তু এই দেশ থেকে ডিটেনশনে নিয়ে বের করে দিতে পারে। এটা আগে ছিল না। আমাদের ক্ষেত্রে আমরা বলি যে একটা দোষী সাব্যস্ত হলে তাকে বের করো, কিন্তু আইনে বলা আছে অভিযোগ হলেই তাকে বের করার প্রক্রিয়া শুরু করতে পারে। এটার জন্য ইমিগ্রেন্টদের আমি আজকে সেমিনার করেছিলাম প্রেস কনফারেন্স, ঢাকা যে প্রেস ক্লাবে আর কি, অনেক আপনাদের এটিএন বাংলা গিয়েছিল, তারা কাভারেজ দিয়েছে দেখলাম। সো এটা বলার জন্য যে আপনারা সতর্ক থাকুন, আপনার সামান্য ভুলের কারণে আপনার জীবনটাই নষ্ট। যেই স্বপ্ন নিয়ে আমেরিকা গিয়েছিলেন এই স্বপ্নটা ভঙ্গ। একটা যদি আপনি চলে আসেন ভালো কথা, যে একটা খারাপ অবস্থায় চলে আসা, কর্ম করে চলে আসা কিন্তু আসলে দুঃখজনক, সারা জীবনের জন্য একটা পরিবারের জন্য বোঝা হয়ে যাবেন। সো সতর্ক থাকেন, যেই দেশে যখন যে আইন হয় ওই আইনটা আপনাকে মানতে হবে, যদি না মানেন আপনার বিপদ হবে, আর যদি আইন মানে চলেন আপনার ভয়ের কোনো কারণ নাই। নিশ্চয়ই। অ্যাটর্নি মঈন চৌধুরী, একটু যদি একটা প্রশ্ন আসে, আমরা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি যাদের গ্রিন কার্ড আছে তাদের মধ্যে অনেককে নাকি এয়ারপোর্ট থেকে ফিরে দেওয়া হচ্ছে বা এয়ারপোর্টে তাদেরকে ফিরে দেওয়ার প্রক্রিয়া করা হচ্ছে। তো এইটি আসলে কতখানি সঠিক বা আপনি কিভাবে দেখেন যে গ্রিন কার্ড থাকার পরও কেন তিনি থাকতে পারবেন না বা যেতে পারবেন না? ধন্যবাদ করুন ভাই। গ্রিন কার্ডটা হচ্ছে একটা আপনার অনুমতি, টেম্পোরারি, আমরা লিগ্যাল ভাষায় বলছি LPR, লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট, যা আপনি আমেরিকায় বৈধভাবে পার্মানেন্টলি থাকবেন। এটা দেওয়া হয় আপনি আমেরিকা থাকার জন্য। এখন দেখা যাচ্ছে কোভিডের সময় অনেকেই দেশে থেকে বিদেশে গেলে আর যেতে পারে নাই, বিমানবন্ধ ছিল বা খুব আতঙ্কের মধ্যে ছিল। এই ক্ষেত্রে কোভিডের পরবর্তী সময়ে যে শিথিল একটা প্রক্রিয়া ছিল যে একজন সে 6 মাস ছিল দেশের বাইরে, 1 বছর তাকে ঢুকতে দেওয়া হোক, সে তো মানবিক কারণে আসতে পারে নাই। এই জিনিসটা থাকার পরে বাইডেন প্রশাসন ক্ষমতায় ছিল, তখন এইভাবেই চলতেছিল। তো ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসছে ইমিগ্রেশন রিফর্মের একটা প্রতিশ্রুতি নিয়ে। এটা আইন কিন্তু এখনো এই আইনই চলতেছে বলবৎ, যে একজন যদি 6 মাসের বেশি থাকে তাকে ধরা হয় যে সে হয়তো ইন্টেনশনটাই দেশে নাই, আর 1 বছরের বেশি দেশের বাইরে থাকলে তার গ্রিন কার্ড ধরা হয়, অ্যাবান্ডন করা হয়েছে। এখন কেউ যদি 1 বছরের বেশি আমেরিকার বাইরে থাকে তার গ্রিন কার্ড থাকার প্রয়োজন নাই, কারণ এটা অটোমেটিকলি, এটা অ্যাবান্ডন, লতে বলা আছে এটা অ্যাবান্ডন, অটোমেটিকলি অ্যাবান্ডন। এখন সে গ্রিন কার্ড যারা তারা প্রতি সময় যখন দেশে যায় দে হ্যাভ টু শো গুড কজ এবং ইন্সপেকশন হয় তাদের, এটা তাদেরকে প্রশ্ন করতেই পারে। অনলি সিটিজেন্স আর এক্সাম্পড ফ্রম ইন্সপেকশন। সিটিজেন যখন যায় তাদের আর কোনো ফিঙ্গারপ্রিন্ট হয় না, তাদেরকে সরাসরি পাসপোর্টটা ঢুকতে দেয়। সো গ্রিন কার্ডের এই কথাটা সত্য, তবে ঢালাওভাবে না। যদি আপনি স্বাভাবিকভাবে দেশের বাইরে আমেরিকার বাইরে যাতায়াত করেন, একটা ভ্যাকেশনে যান, একটা নির্দিষ্ট সময় বাইরে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আনইউজুয়াল সময় আপনি দেশের বাইরে থাকেন, দেখা গেল আপনি প্রতি বছরে আপনি 6 মাস থাকেন বাংলাদেশে, আর বা 6 মাস থাকেন ইন্ডিয়াতে, আর বাকি 6 মাস থাকেন
আমেরিকাতে, তার মানে আপনার আমেরিকাতে আপনার টাইজ নাই, আমেরিকাতে আপনার যে যুগসূত্রটা নাই, আপনার মেরিড নাই, আপনার ওয়াইফ আমেরিকাতে নাই, আপনার বাচ্চা কাচ্চা নাই, আপনার বাসা নাই, আপনার কোনো বাড়ি নাই, এখানে স্থায়ী কোনো ঠিকানা নাই, আপনার গ্যাস বিল, কারেন্ট বিল কিছুই নাই, আপনার মেডিকেল ইন্স্যুরেন্স, দ্যাট মিনস আপনি ওই দেশে আপনি ইন্টেনশনটা নাই যে আপনি স্থায়ীভাবে থাকছেন। তাদের বলা তোমার তো গ্রিন কার্ড দরকার নাই, তুমি তো ট্যুরিস্ট ভিসা আসতে পারো। সেই ক্ষেত্রে তাদের করা হয় কি, এয়ারপোর্টে যদি তারা সন্দেহ হয় যে এই লোকটা আসলে আমেরিকা থাকার তার ইচ্ছা নাই বা প্রতিশ্রুতিশীল না, তখন তাকে করা হয় কি, দুইটা অপশন দেওয়া হয় যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাবান্ডন ইয়ার স্ট্যাটাস, এখানে একটা ফর্ম আছে I-7407 ফর্ম, তো আপনি স্বেচ্ছায় এটা আপনি পরিত্যাগ করলেন, অথবা বলে তোমার যদি তারা যদি মনে করে তাকে ডিটেনশনে নিতে পারে, মনে করে সে পরিত্যাগ করছে, তাকে ডিটেনশন নিতে পারে, নিয়ে তাকে তারপর প্রসিকিউট করবে, এন্ট্রি ইস্যু করতে পারে, অথবা ডিটেনশন না নিয়ে তাকে এন্ট্রি ইস্যু করতে পারে, ইট ইজ নোটিস টু অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট। তখন কোর্টের সিদ্ধান্ত দেবে তার গ্রিন কার্ড আসলে রাখা হবে কিনা, এর ভিতরে সে যদি আর বাইরে যেতে পারবে না। Once any case is pending in court, he or she cannot leave the country without court approval. Otherwise, তার deportation, mandatory, এটা অটোমেটিক ডিপোর্টেশন হয়ে যাবে। সেই কথাটা সত্য, তবে সবার ক্ষেত্রে না। আরেকটা জিনিস, যদি অপরাধ করে থাকে কেউ, ধরেন গ্রিন কার্ডধারী, সে এমন কোনো অপরাধ করলো, এমন কোনো মামলার আসামি যে পলাতক হয়েছিল, তার গ্রিন কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু হতে পারে। ডোমেস্টিক ভায়োলেন্স, আমি সবসময় বলে থাকি, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে ডোমেস্টিক রিলেশন যেগুলো, যেমন স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা, এটা ডোমেস্টিক রিলেশন বলি আমরা। এদের মধ্যে যদি কোনো কেউ ভায়োলেন্স হয়, কেউ যদি কারো মানে আক্রমণের শিকার হয়, আর যদি এই লোকটা যদি হয় অ্যাকিউজড পারসন, ভিকটিম যদি তার নামে কেস করে, তখন এই অ্যাকিউজড পারসন গ্রিন কার্ডধারী হলে যদি সে দোষ স্বীকার করে থাকে এইসব ক্রাইমে, তার গ্রিন কার্ড বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। গ্রিন কার্ড পাওয়া মানে আপনি আমেরিকার নাগরিক না, অথবা আপনার সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন না। যেমন একটা সিটিজেনকে কখনোই আমেরিকা চাইলে তার ক্রাইমের জন্য বার করতে পারবে না, আনলেস সে দেশের বিরুদ্ধে ক্রাইম না করে। কিন্তু গ্রিন কার্ডের ক্ষেত্রে ক্রাইম করলেই তাকে দোষী সাব্যস্ত তাকে বের করে দিতে পারে। এটা হচ্ছে বর্তমান আইন, ট্রাম্প কোন আইন, এইসব ক্ষেত্রে ট্রাম্প নতুন আইন তৈরি করে না, হি ইজ জাস্ট এনফোর্সিং দ্য ল। আগের আইনটা ছিল কিন্তু সেখানে প্রয়োগ করা হতো, প্রয়োগ করছে আর কি। জি, মাসুদ করিম শুনছিলেন, অনেক অনেক আলোচনা হয়ে গেল। আলোচনা এখানে আমরা বলবো যে এই জিনিসগুলি সচেতনতা করার জন্য তো বলা হচ্ছে, সুতরাং আমরা ভয়ভীতির কিছু নাই। জিনিসটা এমন না যে সচেতন থাকতে হবে। যে কথাটা আমি বললাম যে যে সমস্ত আইন মানে অভিবাসনের জন্য, নিরাপত্তার জন্য অন্যান্য ক্ষেত্রে অন্যান্য দেশেও আছে, আমাদের দেশেও আছে, অলমোস্ট সিমিলার আইন আমাদের দেশেও আছে। এই আমেরিকাতে আগেই যেটা ছিল সেটাই আলটিমেট। যে জিনিসটা হচ্ছে যে ওনার ইমপ্লিমেন্টটা এখন একটু কড়াকড়ি করছে। আগে হয়তো কিছুটা শিথিল ছিল, সেই জিনিসগুলিকে তারা একটু জোরদারভাবে ইমপ্লিমেন্ট করছেন, যেহেতু তারা একটা পলিসি গ্রহণ করছেন যে এখানে তারা সব কিছু একটা নজরের মধ্যে নিয়ে নেবেন। এখন আমেরিকায় বাংলাদেশি ধরেন বা যে কোনো দেশের সিটিজেন, বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন, এদের সবাই কিন্তু অভিবাসী না, বেশিরভাগই ওইখানকারই সিটিজেন। তাদের ক্ষেত্রে কিন্তু তারা তো ওখানকারই সিটিজেন। সেটা এখন যে জিনিসটা হচ্ছে যে যারা অবৈধভাবে আছেন তাদের জন্য একটা ভয়ভীতি কাজ করতেছে। আর যারা গ্রিন কার্ডে আপনি বললেন যে এক্ষেত্রেও নানা রকম উপায় আছে, যেমন কেউ যদি, যেমন 1 বছর পর্যন্ত কিন্তু বাইরে থাকতে পারবেন আপনি বললেন, তো এটা এখন 1 বছরের মধ্যে আবার ফিরে যেতে হতো। প্রতি বছরে 1 বছর না, আপনি যদি আজকে 1 বছর থাকলেন, আবার কালকে 1 মাস থেকে আবার 1 বছর করে, তা আপনি বছর বছর থাকেনই না। এটা হচ্ছে মানে ক্ষেত্র বিশেষে এগুলি একসময় সব রেকর্ড হয়ে পরবর্তীতে তারা এগুলি একসময় আবার লোক ছিল, কিন্তু এখন এগুলি সবকিছুই ধরা যখন শুরু করছে, তখন এই জিনিসটা তো বুঝতেই হবে যে এটা একটা কড়াকড়ি আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে অবৈধ পন্থা বা এই যে গ্রিন কার্ড এবং অন্যান্য যে সমস্যাগুলি, এটার প্রধান সমস্যাটা হলো যে আপনি এটাকে ডিল করার জন্য এই আইনগুলিরও কিছু ফাঁক ফোকর আছে। সুতরাং ওনাদের মতো যারা বিশেষজ্ঞ আছেন, আমাদের যাদের এই ধরনের সমস্যাটা আছে, তাদের কাছ থেকে এখানের আইনের যে সুযোগ সুবিধাগুলি আছে সেইগুলি
যেগুলি আছে সেটা যাতে তারা পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারে, সেই জন্য লয়ারদের সাথে, অ্যাটর্নিদের সাথে তার মানে যারা এই চ্যালেঞ্জের মধ্যে আছে তাদেরকে অবশ্যই অ্যাটর্নিদের সাথে বা লয়ারদের সাথে যোগাযোগ করে তার কি করা উচিত, কি করণীয়, সেগুলি তাদেরকে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত। এটা একটা। আরেকটা হলো যে ওখানে আইনটাকে এখন আগে হয়তো একটু হালকাভাবে চললে হইতো, এখন পুরোপুরি আইন মানতে হবে, কোনো অপরাধে যাতে আমাদের লোকেরা না করে, কারণ অনেক দেশের লোকেরা এখানে প্রচুর অপরাধ করে। আপনাকে একটা এক্সাম্পল দিই আমি মাঝখানে একটু, যদি কিছু মনে না করেন মাসুদ করিম ভাই, আপনি অনেক বিজ্ঞ সাংবাদিক, আপনি সবসময় ডিপ্লোম্যাটিক বিট কভার করেন, আপনি দেশের এমবাসির সাথে যোগাযোগ আছে আপনার, ডিপ্লোম্যাটিক যারা করে তারা কিন্তু হাইলি কোয়ালিফাইড এবং হাইলি ইনফর্মড পারসন, তারা ডিপ্লোমেসি অনেক ভালো বুঝেন। আমরা তো ডিপ্লোম্যাটিক মনে করি আপনাদেরকে বাংলাদেশের পক্ষে, কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, যে চাপটা আছে বাংলাদেশের বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে সমস্যাগুলো হয়, এই দেশে তো মহিলাদের কোনো অধিকার ওইভাবে কেউ প্রয়োগ করতে পারে না। এই দেশে 999 আছে, বাংলাদেশে কি 999 আছে নাকি? 999 হয়তো কমপ্লেন করা যায়, কিন্তু আমেরিকায় 911 is the most important number in anyone's life. Anything happens, you call 911, পুলিশ আপনার দরজার সামনে এসে খাড়া। সো ইমিগ্রেন্ট কান্ট্রি থেকে যারা হয় তাদের সমস্যা কি? দেখা গেল মাসুদ ভাই তো দেখা গেল এক্সাম্পল, মাসুদ করিমের ওয়াইফ ওনাকে নিয়ে গেছে, উনিও তো ওনার ওয়াইফকে আমেরিকা নিয়ে গেল, উনি গ্রিন কার্ডধারী, দেখা গেল ওনার সাথে কোনো কারণে দ্বন্দ্ব হইলো, ওনার ওয়াইফ কল দেবো, হ্যালো 911, মাই হাজবেন্ড ট্রাই টু কিল মি। হোয়াট হ্যাপেন্স? পুলিশ এসে কারা? মাসুদ করিম অ্যারেস্ট হওয়ার পরে উনি যে আত্মপক্ষ সমর্থন করবে এমন এমন কাহিনী বলে যে আপনি আত্মপক্ষ সমর্থন করার লজ্জা পাবেন, কি বলবেন আপনি? দেখা গেল আপনার দুঃস্বীকার করে আবার ঘরে আসলেন, এই আপনার গ্রিন কার্ড নিয়ে চলে গেল, কারণ আপনি দুঃস্বীকার করে ঘরে আসছেন, পরিবারকে ভালোবাসেন, কারণ আমি চাই না পরিবার দূরে থাকতে দিয়ে, কারণ আমি দোষী, আর তোমার ঘরে থাকতে বাচ্চার জন্য কান্নাকাটি, কারণ বাচ্চাটা কেমনে চলবে, মা ছাড়া, মা কিন্তু জেলে ঢুকাই দিচ্ছে, কিন্তু বাচ্চা একটা ছোট বাচ্চা, দুধের বাচ্চা, আর্নিং ইনকাম নাই, পরে মা আবার কান্নাকাটি করে, ঠিক আছে জাজ বলো তুমি নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, সে দুঃস্বীকার করুক, নিয়ে গেল, কিন্তু ভালোবাসার প্রতি উনি কিন্তু বললাম বাচ্চারা চলবে কিভাবে, নাহলে খাবে কি, ওরা আমার উপর নির্ভরশীল, উনার কিন্তু লাইফ শেষ। দেখা গেল একটা পর যেমনও করে কাহিনী করছে, যেই লোক তার স্ত্রী বা পুরুষকে নিয়ে গেছে সে চলে আসতে বাধ্য হয়েছে, তাকে ডিপোর্ট করা হয়েছে, আবার যে গেছে সে একা থাকতেছে, সুখে থাকতেছে, কারণ সে তো ধরা দিচ্ছে তারে। সেই ক্ষেত্রে আমি সবাই বলবো আইনের এগুলো হচ্ছে অ্যাবিউজ অফ ল। 911-কে অনেকে বিদেশিরা যে সব দেশে মানবাধিকার কম, সাহায্য পায় না, ওরা কিন্তু ওই সব দেশে গিয়ে এমন অধিকারী হয় যে আমি তারা ধরাই দেবো, কথা বললে ওকে কল 911 ধরাই দেয়, তো ধরাই দেওয়ার পর সেই কান্নাকাটি করে, কিন্তু কান্নাকাটি করার পরে কিছু তো করার নেই। সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনারা যখনই এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ফরেন আপনারা ফার্স্ট কান্ট্রিগুলোতে যান, আপনারা লাইনের অপপ্রয়োগ করবেন না, আপনারা অপব্যবহার করবেন না, এতে আপনার পরিবারও নষ্ট হবে, মানে সমাজের জন্য একটা খারাপ দৃষ্টান্ত তৈরি হচ্ছে। অ্যাটর্নি মঞ্জুদুর ভাই আপনার কাছে একটু আসি, কয়েকটা বিষয় ছোট ছোট করে আমি অনেকগুলি এখানে নোট করে নিয়ে আসলাম, আসলে সবগুলি আমাদের দর্শকদের জানাতে পারবো না বলে আমি ছোট করে বলতে পারি না কেন, কারণ জানি যেহেতু আমার কাছে অটোমেটিক চলে আসছে অনেক ইস্যু, মানে এখন মার্কিন যে অভিবাসন নীতি, ট্রাম্পের অভিবাসন নীতিতে যে আতঙ্ক, যে শঙ্কা, এগুলি কিন্তু মানুষের মধ্যে অনেক ধরনের জানবার আগ্রহ তৈরি হয়েছে। আমি যদি ছোট করে স্টুডেন্ট ভিসার কি অবস্থা, এবং যেটা বলা হতো যে আমাদের স্নাতক ডিগ্রি লাভ করলেই বলেছিল নাকি ট্রাম্প তারা আমেরিকায় নাগরিকত্ব পাবেন বা থাকবার স্ট্যাটাস পাবেন, এই দুটা বিষয়টা শেষ থেকে বলি। স্নাতক যে ডিগ্রির কথা বলছিল এটা এখনো অনেক কোনো পাস হয় নাই, তবে স্নাতক যারা করে আমেরিকাতে এক্সিস্টিং লতেই আছে, যদি কেউ আমেরিকা থেকে স্নাতক মাস্টার্স ডিগ্রি করে থিসিস থাকে, তারা কিন্তু ইবিটি NIW ওয়েভার দিয়ে, NIW ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, তারা কিন্তু গ্রিন কার্ড আবেদন করতে পারে, এমপ্লয়ার থাকলে না থাকলেও। NIW হচ্ছে এমপ্লয়ার থাকলে ইবিটি করতে পারে। এটা কিন্তু আমি সবসময় বলি আমেরিকাতে কেউ কাউরে ফেভার করে না, আমি চাইলে আপনি কিছু করতে পারেন না আনলেস দেয়ার ইজ এক্সিস্টিং লই কিন্তু কাভার করে। বাংলাদেশের একটা মাইন্ডসেট কি মনে করে ওই লোকটা হয়তো আমার করে দিতে পারবে, আর কেউ পারবে না। হ্যাঁ, আইন থাকলে আপনাকে আইনের মাধ্যমে আমরা সবাই করতে, অ্যাটর্নি এট ল আমরা যা জানি, কেস নিলে আমরা জানি এর কি হবে কি হবে না। সো এইটার ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রিটা এখনো হয় নাই, কোনো আইন পাস হয় নাই, কিন্তু মাস্টার্স থাকলে অথবা স্ট্যাম্প যে সাবজেক্টগুলো থাকলে NIW করা যায়, এটা বৈধ, এটা বিদ্যমান আইন। আর যে স্টুডেন্ট ভিসার যে বর্তমান পরিস্থিতি, আমি আপনার শোর মাধ্যমে সবাইকে বলবো যে যদি যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় যাচ্ছেন বা যাবেন,
বর্তমান আইনে এবং অতীতের আইনেও কোনো সময় স্টুডেন্টরা অনুমোদন ছাড়া কাজ করতে পারে না। যদি ইচ্ছা থাকে, চেষ্টা থাকে যে আপনি স্টুডেন্ট ভিসায় যে কাজ করবেন, এটা স্টুডেন্ট ভিসা আপনার জন্য না। আপনাকে স্টুডেন্ট ভিসা হলে পিওর স্টুডেন্ট যদি হন তাহলে যান, মা বাবার টাকা থাকলে আপনি এই টাকা খরচ করবেন এবং টিউশন ফি দেবেন, কাজ করার সুযোগ নাই। হ্যাঁ, যদি আপনি একটা সময় পরে বৈধ, যদি আপনি গ্র্যাজুয়েশন কোর্স করেন, যদি ব্যাচেলর কোর্স করেন, তাহলে আপনি একটা সময় পরে ওপিটি পাবেন, সিপিটি পাবেন, তখন কাজ সিপিটিও বন্ধ হয়ে যেতে পারে। সো যদি আপনার আর্থিক সামর্থ্য না থাকে, এটা আপনার জন্য না। পার্ট টাইম জবের কথা যেটা, পার্ট টাইম জব এখন আর পার্ট টাইম জব স্টুডেন্ট ভিসায় বর্তমানে কোনো সময় ছিল না অনুমোদন ছাড়া। কয়েকটা সেমিস্টার শেষ করার পরে তাকে ইনসাইড দ্য ইউনিভার্সিটি তাকে দেওয়া হয়, মানে ইউনিভার্সিটির ভিতরে কাজ করার সুযোগ দেওয়া। আমরা এগুলা অনুমোদন, এগুলা ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকা অবস্থায় দেয় না তারা। আপনার বুঝতে হবে, অনেকে হয়তো অনুমোদন ছাড়া কাজ করে, এটা আমেরিকার সবাই কম বেশি করে। কিন্তু এটা এখন যাদের ভিসা বাতিল হচ্ছে, তারা যদি সরকার যখন দেখতে পাচ্ছে যে রিসেন্টলি আপনাকে এক্সাম্পলে দিই, অনেকগুলো স্টুডেন্টের ভিসা এয়ারপোর্ট থেকে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা কল পেয়েছি বিদায় বলতেছি, এটা অথেন্টিক। আমি যখন কোনো কথা বলি ভেরিফাইড ফেসবুক থেকে, ইট মাস্ট বি অথেন্টিক, কারণ আমি অ্যাটর্নি, আমি মিথ্যা বলতে পারবো না। আমাকে সব ডকুমেন্ট রেখে কথা বলি। অনেকে এমনও হয়েছে যে তার এয়ারপোর্টে আসার পরে তাকে জিজ্ঞেস তুমি কাজ করো না, কাজ করে নাই, তখন তারা বলছে যে কাজ করে না, চলো কীভাবে, আমার আত্মীয়স্বজন টাকা দেয়, কোথা থেকে টাকা দেয়, অমুক জায়গা থেকে টাকা দেয়। তখন তারা দেখছে যে ফোন তারা চেক করছে, যে ফোনে দেখে লোকেশন চেক করে দেখা যায় সে একটা জায়গায় এসে ডেলি প্রতিনিয়ত 8 ঘন্টা থাকে। কি প্লেস এটা কাজের প্লেস, মনে করেন KFC বললেন বা বার্গার কিং বললেন থাকে, তখন এখানে তুমি 8 ঘন্টা কী করো প্রতিদিন, তুমি তো কাজ করো না। তো তার মানে সে মিথ্যা বলছে। আর ওয়ান্স ইউ লাই অলওয়েজ লাই। তো এইসব বিষয়গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপর আপনাদের যারা যদি ধরতে পারে কোনো সময়, যে তারা ট্র্যাক করতে পারে, তারা স্টুডেন্ট ভিসার যে টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করেছে, তারা এটা এনি টাইম ক্যান্সেল করতে পারে। মার্কো রুবিও আমাদের যে US সেক্রেটারি অফ স্টেট, সেগুলাই সবসময় বলে থাকে যে একটা দেশে গিয়ে ওই দেশের বিরুদ্ধে যেন কোনো কিছু না করা হয়। জিনিসটা আসলে শুনতে খারাপ দেখা যায়, কিন্তু এখন মার্কিন নীতিটা এটাই চলতেছে। আমি সবাই আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে ভেরি কেয়ারফুল থাকবেন। আমেরিকার বিরুদ্ধে যদি আমেরিকাকে থাকতেই চান, আমেরিকায় থাকেন, ভালোবাসেন, আমেরিকার বিরুদ্ধে কিছু না লেখাইছেও। জি, এখন কি স্টুডেন্ট ভিসা স্লো হয়ে গেছে কিনা বাংলাদেশ থেকে, সেটি হচ্ছে কি তারা যাচাই বাছাই করে। এখন বাংলাদেশ থেকে যারা যায়, একটা সময় খুব বেশি স্টুডেন্ট ভিসা ইস্যু হয়, কারণ তো ব্যাংক স্টেটমেন্ট নাকি জালিয়াতি হয় শুনছি আমরা। সো এগুলো তারা আজকে দেখালেন আপনার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা আছে, আর যাওয়ার পর আপনি ফকির হয়ে গেলেন। হাউ ইজ পসিবল? আপনি এখন দেখে গেলেন আপনি 50 লক্ষ টাকা ব্যাংকে আছে, যাওয়ার পরে কই বাপ এই টাকা দেবে না, আমি রিফিউজি। তো এগুলো তো দেখতে দেখতে একটা সময় পরে তো থাকে না। এই অ্যাডভান্টেজ অনেকে নিয়েছে, কিন্তু অ্যাডভান্টেজটা নেওয়ার পরে যে কারণে অন্যদের ভবিষ্যতে যে ভালো স্টুডেন্টগুলো তাদের ক্ষতি করেছে। এটাই হয়, যারা খারাপরা এমন খারাপ করে যে পরবর্তী জেনুইন স্টুডেন্টগুলা ওইগুলো আর তখন আর, যারা আপনার হয়তো জেনুইন, আপনার টাকা আছে বা সব কিছু, তারা বিশ্বাস করতেছে না। আমি মাসুদ করিম ভাই আপনাকে বলি, আমি গত বছর 2 আগে আমেরিকায় গিয়েছিলাম। হঠাৎ করে আমাকে রবীন্দ্র উৎসবে একটা অনুষ্ঠানে গিয়ে হঠাৎ করে কয়েকটা ছেলে মেয়ে আমাকে ঘিরে ধরলো, ভাই আসসালামু আলাইকুম। আমি বললাম আমি আপছা চিনতে পারছি, তো জিজ্ঞেস করলাম ভাইয়া তুমি, বলে আমি তো লেখক বিষয়ে এখানে ইমিগ্রেন্ট হয়েছি। তো আমার আর মাইন্ডে নাই। বললাম তুমি লিখলে কবে? এটা ফেক, মানে সে কিন্তু অলরেডি ইমিগ্রেন্ট হয়ে গিয়েছে। তো আমরা এই যে আমাদের আইনে যে অ্যাবিউজ করি, সেই অ্যাবিউজটা কিন্তু মনে করেন মানে ভবিষ্যতে কিন্তু দেশের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমি নিজেই হঠাৎ করে প্রশ্ন করে বসলাম, তুমি কবে লেখালেখি করলাম? সে যখন পরিচয় দিল তখন বুঝতে পারলাম যে হয়তো আমার সাথে ডিবেট করেছে, ডিবেটিং ক্লাবে ছিল বা কিছু। তো দেখি সে ওই অথার ভিসায়, সেখানে অথার ভিসা বলে না, এটা হচ্ছে EB1। EB1 হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট যারা আছে, সে কখনোই সে হয়তো নীলক্ষেত থেকে ডকুমেন্ট রেডি করছে, কারোর তো ছাপাইছে, এখন এগুলো সব ভেরিফাই হবে। এখন আমরা এটাই বলি যে ট্রাম্প এটাই ঘোষণা দিচ্ছে, যদি আপনি মিথ্যা বলে একটা তথ্য দিয়ে গ্রিন কার্ড পেলেন, আপনার গ্রিন কার্ডটা কিন্তু ভ্যালিড না। ওয়েদার ইউ বিকাম এ সিটিজেন, যে একটা প্রশ্ন সবসময় থাকে যখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আমরা বলি, অথবা গ্রিন কার্ড যখন অ্যাপ্লিকেশনের কথা বলি, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড? আপনি যদি বলেন নো, ওকে ফাইন, ইউ এলিজিবল। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড অফ এনি ক্রাইম?
আপনি বললেন নো, ওয়াদার আপনি 2 মাস জেল খাইতেছেন ইন্ডিয়াতে, অথবা আপনি বাংলাদেশে 2 মাস জেল খাইতে গেছেন, অথবা আপনার বিরুদ্ধে মার্ডার কেস বা অথবা ধর্ষণের কেস আপনি বললেন না, আমেরিকা জানার কথা না। এইটা যদি জানতো আপনি গ্রিন কার্ড পেতেন না। তার মানে আপনি যদি গ্রিন কার্ড পেয়ে নাগরিকও হয়ে যান, ইউ আর নট এলিজিবল, কারণ আপনি মিথ্যা ইউজ গেট দ্য গ্রিন কার্ড থ্রু লাই। সো মিথ্যার তথ্য আপনি মরার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আপনার এটা বহন করতে হবে। আপনাকে যদি কেউ যদি অথেন্টিক ডকুমেন্টস প্রমাণ করতে পারে হি লাইড, গন, কেস গন। আমি যেটা আমরা মূল্যবান কথা উনি বলছেন, সেখানে আমার কথা চেয়ে ওনারটা গুরুত্ব বেশি, কারণ জিনিসটা উনি জানেন ভালো। আমি সাধারণ জ্ঞানে আমি যেটা বলি, যে আমরা যেটা পত্রিকায় পড়েছি সেটা হলো যে যারা ফিলিস্তিনের পক্ষে হয়ে ওখানে প্রটেস্ট করেছে স্টুডেন্টদের মধ্যে, তাদের ভিসাটা আমেরিকা বাতিল করেছে অনেক ছাত্রর, এবং এখানকার কিছু অপরাধে যারা জড়িত তাদেরকেও বাতিল করেছে। আর আপনি যে কথাটা বললেন সেটার সাথে আমি একটু যোগ করবো এটা, যে আমাদের দেশ সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা বড় এলিমেন্ট হলো বাংলাদেশি ডায়াসপোরা, মানে যারা কোনো না কোনোভাবে বাংলাদেশের রিপ্রেজেন্ট করে, বাংলাদেশ থেকে তারা অরিজিন, হয়তো সে নিজে কিংবা তার বাপ দাদা বা যে কেউ ওখানে সূত্রে ওখানে ওনারা সিটিজেন হয়েছেন, কিন্তু তারা হয়তো ওখানকার সিটিজেন, কিন্তু তারা আমাদের এখানকার রুট থাকার কারণে একটা কমিউনিকেশনের বিরাট মাধ্যম। সে কারণে এটা কিন্তু একটা ইনফ্লুয়েন্স করে আমাদের দুই দেশের রিলেশনকে, এবং এদের মধ্যে কেউ কেউ সব দেশের পলিটিক্সের সাথে জড়িত, ডেমোক্রেট, রিপাবলিকান, হ্যাঁ, তো সেই হিসেবে তারা কিন্তু ওখানে একটা স্টেক হোল্ডার, আবার এখানেও তার একটা আছে, দে আর দ্য লিঙ্ক অ্যান্ড দ্য ব্রিজ। যদি এখন এই জায়গাগুলিতে যদি এরকম আপনি যেটা বললেন যে ফ্রড কোনো ডকুমেন্ট দিয়ে কিংবা কোনো ইলিগেল উপায়ে সেখানে যায়, এবং সেটা আমাদের এই জিনিসটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে, আমাদের দেশের ভাবমূর্তিটাই ক্ষতিগ্রস্ত করবে। কারণ বাংলাদেশের সংখ্যা একেবারে মাত্রাতিরিক্ত না, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে 10-11 লাখ হবে কি বাংলাদেশি না আরো বেশি? এটা হচ্ছে ডিবেটেবল আপনার কথা, কারণ বাংলাদেশ সরকারের কোনো হিসাব নাই, কারণ এইটা যেতে বাংলাদেশ সরকারের অনুমোদন লাগে না, অনুমোদন লাগার বিদায় জন্য বাংলাদেশ সরকার হিসাবও রাখে না। আর আমেরিকান সরকার যখন সেন্সাস করে যে কোন দেশের, আমরা তখন বলি এশিয়ান, বাংলাদেশে আমরা লিখতে বলি সবাইকে। আমি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার, আমি যখনই এইসব নিয়ে কথা বলি আমরা চাই যে এম্পাওয়ারিং দ্য ইমিগ্রেন্ট কমিউনিটি। সো এম্পাওয়ারিং করার কীভাবে করবেন? বাই ভোট, এবং রেজিস্টার ইউর ভোট, ইলেকশনে পার্টিসিপেট করেন, ভোট দেন, কারণ তখন আপনার ভোটের সংখ্যার উপর ডিপেন্ড করবে আপনার ইউএস সেনেটর, কংগ্রেস তারা কীভাবে মূল্যায়ন করে, যার যত ভোট তারা বেশি মূল্যায়ন করে। সো আমাদের সংখ্যার কোনো সংখ্যাটা আসলে নির্দিষ্ট বলা যায় না, আমরা অনুমান করতে পারি, কেউ বলে 1 মিলিয়ন, কেউ বলে তারও বেশি, কেউ বলে তারও কম, এইরকম। আর কিন্তু জনসংখ্যা বাড়ছে, অনেক বাড়ছে। শেষ করবেন, আমি একটা লাইন ওনার সাথে, ভাই ওনারা তো প্রবাসী, আমরা বাংলাদেশি, কিন্তু আমরা তো একই ব্লাড, আমরা সেই আমাদের মধ্যে একটা, সেটা অনেস্টি থেকে আমি এটা প্রবাসী ভাই বোনদেরকে যারা আমেরিকায় হোক আর যে কোনো দেশে একটা অ্যাপিল করি, যে আপনারা যখন বিদেশে যান তখন কিন্তু আপনারা দেখা যাচ্ছে অনেকেই আওয়ামী লীগ, বিএনপি বা বাংলাদেশের রাজনীতি নিয়ে হানাহানিতে বিশাল মারামারি লিপ্ত হচ্ছেন। আপনি যে এটা করতেছেন এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, যে আপনি ওই দেশের পলিটিক্সে ইনভলভ এবং আপনার একটা ক্ষমতায়ন হয়েছে, সেটা কন্ট্রিবিউট করতেছেন আমার দেশের মানুষকে, সেটা ইজ ওয়েলকাম। কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশের ডোমেস্টিক রাজনীতি আপনারা ওখানে নিয়ে যাচ্ছেন, এবং এটার পজিটিভ দিকের চেয়ে হানাহানির দিকটা নিয়েছে। আমরা বলবো যে এটা আমাদের দেশের ভাবমূর্তিটাকে ক্ষতিগ্রস্ত করে অনেক সময়। তো আমাদের কাছে এটা একটা, মানে প্রবাসীরা তো আমাদের বিরাট একটা সম্পদ, তারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন, তারা যে লিঙ্ক তৈরি করছেন বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ডেভেলপমেন্টের জন্য, সেটা নিয়ে এটা খুবই একটা গর্বের বিষয় এবং ভালো বিষয়, সেটাকে আমরা অবশ্যই উৎসাহিত করব। কিন্তু অ্যাট দ্য সেম টাইমস যখন বিদেশে গেছেন তখন আপনি আমাদের দেশের প্রতিনিধি, আমার দেশের পতাকা, শুধু মাসুদ করিম ভাই শুধু রাজনৈতিক দল নয়, দেখা যায় একটা উপজেলারও 10টা ওখানে কার্যক্রম থাকে, 10টা সমিতি থাকে উপজেলার, সেই হানাহানিটাই সবচেয়ে। এবং আপনি দেখবেন যে চট্টগ্রাম বলেন, বরিশাল বলেন, নোয়াখালী বলেন, সমিতির শেষ নাই। সমিতিটা হচ্ছে কি, যদি পজিটিভ দিক দিয়ে নেন খুবই ভালো, পজিটিভ দিক দিয়ে
নিলে কি এই যে এটাতে সংখ্যা বোঝা যায়, পজিটিভ দিকে নিয়ে তারা কিন্তু ভালো কাজ করে। সমিতিগুলা কিন্তু নন প্রফিট এবং নন পলিটিক্যাল, তারা বলাই থাকে পলিটিক্যাল নন প্রফিট নন পলিটিক্যাল, তারা ভালোর জন্য কাজ করে, এটা গেট টুগেদার করে, ওইটাই তাদের কাজ। সব ভালো, নাহলে আমাদের দেশের লোকরা, আমি গর্ববোধ করি কেন, আমাদের বাংলাদেশে কিন্তু ওই ধরনের আমেরিকান যে ক্রাইম ওগুলোতে জড়িত না। অনেকে বাড়া যায়, মাদ খায়, গাঞ্জা খায়, এগুলো করে। এরা আবার সোশ্যালি খুব ভালো, এটা তারা সোশ্যালি অ্যাক্টিভ থাকে। বেশিরভাগ ভালো, কিন্তু দুই চারজন যদি এরকম করে সেটা কিন্তু সবার জন্য এটা করা। আপনি দেশে কদিন আছেন আমি জানি না। আমি দেশে আছি 24 তারিখ পর্যন্ত আছি। 24 তারিখ পর্যন্ত। প্রিয় দর্শক, 24 তারিখ পর্যন্ত রয়েছেন অ্যাটর্নি মঈন চৌধুরী বাংলাদেশে। নিশ্চয়ই আমি জানি না তিনি ব্যক্তিগত সাক্ষাৎ দিবেন কিনা। আপনারা যদি সমষ্টিগতভাবে কোনো সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারেন। আমি অ্যাটর্নি মঈন চৌধুরীকে অনুরোধ করব যে বাংলাদেশের যারা অভিবাসী হতে ইচ্ছুক বা যারা ওখানে অভিবাসী রয়েছেন তাদের আত্মীয়স্বজনরা আমেরিকান যে অভিবাসন নীতি সেটি যদি বুঝতে চায়, ট্রাম্পের এই ইমিগ্রেশন ল বুঝতে চায়, আপনি দু একটি সেমিনারের আয়োজন করবার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। একই সাথে প্রিয় দর্শক, আপনারা বুঝলেন যে আসলে কোনো অন্যায়, কোনো অনিয়ম, কোনো আইনকে অ্যাবিউজ করে যদি আমরা করি সেটা কিন্তু ভবিষ্যতে কিন্তু আমাদের জন্য খড়গ হয়ে দাঁড়াতে পারে। সেই কারণে আমরা বলবো যে দেশের যে আইন, সেই আইন মেনে আমরা চলবো। আমরা আমেরিকা থাকলে আমেরিকান আইন মানবো, আমরা মধ্যপ্রাচ্য থাকলে মধ্যপ্রাচ্যের আইন ধরবো। প্রিয় দর্শক, যারা তখন আপনাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে অ্যাটর্নি মঈন চৌধুরী, সাংবাদিক মাসুদ করিম দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে আলোচনা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।